কিছু কিছু স্টুডেন্ট একটু বকলে হয়তো কি স্টপ হবে না, তাদের কাছে টানলে তারা একটু ভালোবাসবে না, তাদেরকে কিভাবে ট্রিটমেন্ট করা যায়। আমি এরকমও অ্যাডমিশন করিয়েছি যে যাদের বাবা মা টাকা উপার্জন করতে পারে না, তারাও কিন্তু চিন্তা ভাবনা করছে ছেলে মেয়েদের আমার স্কুলে দেওয়া। নবনানন্দা স্কুলে আজ আমি এসেছি, ওখানে প্রিন্সিপাল স্যার বসে আছে। 60 জন থেকে শুরু করেছি, এখনো পর্যন্ত 135 কিন্তু আমি বলি কখনো করবেন না। একটা বাচ্চা আজকে সেই জায়গায় কম পাচ্ছে, সে কালকে হবেই হবে। আপনারা খালি ওর সাথে থাকুন। সব স্কুলে কি এত টেস্টে, আজ টেস্ট, কাল টেস্ট, পরশু টেস্ট, মানে তারা পড়বে না টেস্ট দেবে। বাচ্চাদের না মেন্টালিটি বাবা মারা বুঝতেই চায় না, আর বুঝতে চায় না বলে আজকে এত প্রবলেম তৈরি হয়ে গেছে আজকে আমাদের জগতে। কিছু গার্জেনরা আছে আমার ছেলেমেয়েরা সায়েন্স নিয়ে পড়ুক, এইটা না একটা পুরোটা বাজে সিস্টেম। নাম্বারে যখনই পেছনে ছুটবেন না, সেই মা বাবার গার্জেন্সি বা ভালোবাসাটা আস্তে আস্তে সরে গিয়ে নাম্বারটা এসে যাবে তাদের কাছে ভালোবাসার জিনিস। নমস্কার, আমি সুমিত গাঙ্গুলি। নবনানন্দা স্কুলে আজ আমি এসেছি, ওখানে প্রিন্সিপাল স্যার বসে আছেন। আমি একটু প্রিন্সিপাল স্যারের সাথে আজকে বসবো। নমস্কার বন্ধুরা, আমি আবার এসে গেছি, আপনাদের বন্ধু সুমিত গাঙ্গুলি। আমার একটু চা চলবে এই প্রোগ্রামে। তো প্রোগ্রাম শুরু করার আগে একটা ছোট্ট মেসেজ প্রত্যেকের মধ্যে আমি দিতে চাই, তারপরে আমি আমার এই প্রোগ্রামটা শুরু করতে চাই। এখন প্রচন্ড গ্রীষ্মকালের দাবদাহ চলছে, সব জায়গায় 40 ডিগ্রি পেরোচ্ছে বা ছুঁই অবস্থা। তো আমি চাই এবং আমি চাই আমার যারা ভিউয়ার আছে তারাও যেন করে, বাড়ির কোথাও, বাড়ির বাইরে, বাড়ির ভেতরে তো সবাই সেই সুযোগ দেয় না, কিন্তু বাড়ির বাইরে কোথাও ছাওয়ায় একটু জল যেন রেখে দেওয়া হয়। কারণ নিরীহ যে প্রাণীগুলো বাইরে ঘুরে বেড়াচ্ছে, তারা কিন্তু, তাদেরও তেষ্টা লাগে। আমার মানুষের যেমন তেষ্টা লাগে, তাদেরও তো তেষ্টা লাগে। তো তারা সেই জলটা পাবে, সেই নোংরা ড্রেনের জল, তাদেরও আবার শরীর খারাপ করবে, নানা ধরনের জিনিস। তো আমরা কেন নিজেরা একটা মানবিকতার খাতিরে অনেক ফাটা নোংরা হয়ে যাওয়া থালাও তো আছে বাড়িতে, সেই সব থালা দিয়েও যদি পারেন একটু জল রাখবেন, যাতে পাখি বলুন, পশু বলুন, তারা যেন একটু জল পায় আপনার দরজায় এসে। তাতে আপনারা কি মনে করবেন জানি না, আমি তো মনে করবো আমি ভাগ্যবান এবং ভগবান আমায় দেখবে। আজকে এই রকমই গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু, সেই এক গুরুর কাছেই আমি এসেছি। তো আমি আজকে এসেছি আমাদের বিশ্বনাথ চ্যাটার্জি, আমাদের নবনালন্দা স্কুলের প্রিন্সিপাল এবং ওনার। তো বিশুদা, তোমাকে বিশুদা বলেই ডাকলাম। একদম একদম একদম। এবং আমি দেখেছি সবাই বিশুদা বলেই ডাকে, তো সেই হিসেবেই বললাম। তো বিশুদা, আগে বলো যে তোমার এইখানে আমরা যে এলাম, আগে কেমন লাগছে বলো। আচ্ছা, নমস্কার, আমার নাম হচ্ছে বিশ্বনাথ চ্যাটার্জি। আমার দুটো পরিচয়, একটা হচ্ছে আমি আইআইটি কম্পিউটার সেন্টার ইনস্টিটিউটের আমি একজন ওনার, আর সেকেন্ড পরিচয় হচ্ছে আমি নবনানন্দা স্কুলের প্রিন্সিপাল। তো ভাই সুমিত, আমি ওকে ভাই বলি। তো সুমিত যে প্রথমে মেসেজটা দিল, খুব ভালো মেসেজ, সেটা আমি একবার রিপিট করতে চাই যে সত্যি গ্রীষ্মকালে যা গরম পড়েছে অত্যাধিক। তো আপনারা যদি প্লিজ রিকোয়েস্ট করছি আপনাদের কাছে, যে ছাওয়াতে, মানে কোনো রোদে নয়, ছাওয়াতে কোনো জায়গাতে যদি একটু জল দিয়ে পাশে রাখতে পারেন, তাহলে কিন্তু পশুদের কিন্তু, যারা আমাদের গৃহপালিত বা যারা আছে, তারা কিন্তু ওই জলটা পান করে অন্তত বাঁচতে পারবে। এটা খুব ভালো মেসেজ, যেটা ভাই সুমিত আপনাদের কাছে করলো রিকোয়েস্ট। এটা একটু যদি আপনারা সবাই মিলে একটু চেষ্টা করেন, তাহলে অনেকটা বড় আকার নিতে পারে। ঠিক আছে? তো তো আমার শুরুতে যে প্রশ্নগুলো আসে, তার মধ্যে প্রথম প্রশ্ন, এটা সবার ক্ষেত্রেই আসে, কারণ সব ভিউয়ার্সরা জানতে চায় যে বিশুদা তোমার সম্পর্কে বলো। আজকে তুমি একটা স্কুলের প্রিন্সিপাল, ওনার, তোমার একটা এতদিনের যাত্রা হয়েছে। তো তুমি কোথা থেকে, তোমার ব্যাকগ্রাউন্ড, এবং তুমি কিভাবে আস্তে আস্তে কোথায় এসছো, একটু যদি আমাদের ভিউয়ার্স। সত্যি কথা বলতে গেলে যাত্রাটা খুব কঠিন। আমার কঠিন বলতে গেলে একটা গ্রাফ থাকে মানুষের, প্রতিটা মানুষেরই লাইফে গ্রাফ থাকে। আমরা ইসিজি যখন করি, সেই ইসিজিতে গ্রাফ খুব আপ ডাউন হয়। তো সবারই, যারা আমাদের ক্যামেরাম্যান ভাই আছে বা সুমিত আছে, সবারই, প্রত্যেকটা মানুষের কিন্তু গ্রাফ ওঠানামা করে। কারোর কখনো ভালো সময় যায় বা কারোর কখনো একদম খারাপ সময় যায়। খারাপ সময় কাউকে পাশে পায়, আবার পায় না।
কিন্তু ভালো সময় সবাইকে পাশে পায়, এটার বড় মেসেজ। হ্যাঁ, এটা একটা বড় তো message। তো সেটা হচ্ছে বড় ব্যাপার। তো সেরকম খারাপ সময় আমারও অনেকটাই গেছে। সেরকম প্রথম লাইফে আমার জীবন শুরু আমার বেঙ্গলোর মিডিয়াম স্কুল থেকে। তো সেখান থেকে ধীরে ধীরে কলেজ লাইফ শেষ করা। তো কিছু আমার কম্পিউটারে খুব ইন্টারেস্ট লাগতো সাবজেক্টটাকে, কিন্তু যেহেতু আমি কমার্সের স্টুডেন্ট ছিলাম, এরকম অনেকে শুনতে পেয়েছি যে নাকি কমার্স ব্যাকগ্রাউন্ড নাকি কম্পিউটারে কিছু করতে পারে না। সেটা আমি ভুল প্রমাণ করেছিলাম। তার কারণ হচ্ছে আমি একজন বিকম স্টুডেন্ট। তার কারণ সেখান থেকে করার পর আমার এত কম্পিউটার ইন্টারেস্ট ছিল, আমি হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার করলাম, নেটওয়ার্কিং ইঞ্জিনিয়ার করলাম। আমি অ্যাজ এ সিসিএনএ, আপনারা জানেন আমি সিসকো সার্টিফাইড, প্লাস এমসিএমই করেছি। তো এত কিছু করার পরও আমি একটা কর্পোরেট, মানে একদম আমার লো লেভেল, মানে মারোয়ারি ফার্ম থেকে আমার একদম তৈরি করা একটা টি গার্ডেন থেকে আমি প্রথম আমার জব ফার্স্ট, ওখানে অ্যাসোসিয়েট ম্যানেজার ছিলাম। সেখান থেকে হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার আমাকে রিক্রুট করেছিল নেটওয়ার্কিং এ। ওখান থেকে ধীরে 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 আজকে মোটামুটি কর্পোরেট সেক্টরে যাই। তো এই যে যাত্রাপথ, এটা খুব টাফ জীবনেতে। মানে আমি একটা ছোট ঘটনাও বলি, মানে এমন কি আমি অনেকজনের কাছ থেকে কাজও শিখতে গেছি, আমার বন্ধুদের কাছ থেকে এমন কি বলেছে যে কাজ শেখাচ্ছি, শিখতে হবে, কিন্তু কথা বলা যাবে না। এটা একটা বিশাল টাফ ব্যাপার। তো সেই যুদ্ধ লড়াই, মানে আমার স্ক্রু ড্রাইভার ওই বলে না টাইট দেওয়াটা, সেটা কিন্তু আমার লাইফে কিন্তু বহুত বড় জিনিস। আমি জীবনে প্রচুর কিছু করেছি, মানে সত্যি কথা বলতে গেলে লোকে ভাববে আমি অবাস্তব কথা বলছি, না। আমি মঙ্গলহাট থেকে গেঞ্জি তুলে ব্যবসা করেছি। আমার কিন্তু পরিবার খুব সচ্ছল পরিবার। আমার বাবা একজন সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়ি, আমার মা অ্যাজ এ হাউস ওয়াইফ, ঠিক আছে। কিন্তু আমার লড়াইটা ছিল আমার নিজের প্রতি, নিজের জন্য। আমি বাবার দিকে কখনো তাকাইনি, বা আমি কখনো দেখিনি যে আমার আত্মীয় স্বজন, কারণ আমাদের বলতে গেলে পরিবার ফ্যামিলি সবই কলকাতার, হাওড়ার কোনো অ্যাটাচমেন্ট নেই, কিন্তু বাবার চাকরি সূত্রে এখানে আসা। তো সেই ক্ষেত্রে কি হয়েছে, আমার এখান থেকে যে জীবনটা শুরু হলো, বা আমি 3.5-4 বছরে আমি হাওড়ায় আসি, সেখান থেকে জীবন শুরু। এবার ওই টাফ জীবন থেকে চলতে চলতে বাবাকে দেখেছি অনেক যুদ্ধ করতে, কষ্ট করতে, সেখান থেকে একটা মোটিভেশন আসে নিজেরও, যে আমি নিজে কিছু করব। তো এমন হয়েছে আমি ছোট রঙিন ব্যবসার মাছের বিজনেস করেছি। হাওড়া মঙ্গলহাট থেকে, এগুলো অনেকেই জানে না, আমি গেঞ্জি তুলে আমার কিছু বন্ধুরা সার্কেলে জানে যে আমি এরকম কিছু সার্কেলেতে বাড়ি বাড়ি গিয়ে বিক্রি করেছি। কিছু আমরা কুকুরের বিটিং এর ব্যবসা হয়েছিল, সেই সময় একটা একজনের সাথে আমি অ্যাড হয়েছিলাম। তো তারপর ওই বলে না আপনার যেগুলো আপনার ওই বালি সিমেন্ট যারা সাপ্লাই দেয়, সেখান থেকেও আমি সাপ্লাই করি। ডানকুনি থেকে দাঁড়িয়ে রাত্রিবেলা বালি তুলতাম, তুলে সাপ্লাই করতাম, তারপর পেমেন্ট হতো। তখন আমি কিসে পড়ি, ফার্স্ট ইয়ারে বা এইচএসে পড়ি। তো সেখান থেকে যুদ্ধ। তো হঠাৎ করে কম্পিউটার আমার খুব ইন্টারেস্ট আসে, তখন এটা আস্তে আস্তে আমি সরাতে থাকি, না আমি কিছু এগুলো করবো না, আমি এর উপর ফোকাস করবো। তো এটা নিয়ে অনেক যুদ্ধ কাহিনী, অনেক কিছু করতে থাকি। তো এরকম আমি কর্পোরেট সেক্টরে জব করি, প্রায় আমি 9 বছর জব করেছি। 9 বছরে 9.5 ইয়ার্স হবে, 9.5 বছর এরকম। তো করার পর হঠাৎ করে সালটা হচ্ছে 2012, সালটা 2012, রাইট। 12 থেকে একটু কোম্পানি ট্রাভেল শুরু করে হালকা হালকা। 13তে মোটামুটি প্রায় লকডাউন। তো সেখানে সবাই আমাদেরকে বলা হয় যে তোমরা কোম্পানি ছেড়ে দাও, আরো রিক্রুটমেন্ট হবে, এই হবে, নানা রকম। তো আমি সেখানে রিজাইন দিই। তো রিজাইন দেওয়ার পর ওখানে তারপর বলা হয় না তুমি রিজাইন দেবে না, তোমাকে রাখা হবে, টার্মিনেট করা হবে। তো আমি গেলাম, যেহেতু মহা মুশকিল, রিজাইন না দিলে আমি পিএফ এর পয়সাটা পাবো না, আগে থেকে রিজাইন। তো আমার কলিগরাও সবাই রিজাইন দিয়েছিল জাস্ট পিএফ এর পয়সাটুকু পাওয়ার জন্য। তো সেখান থেকে মোটামুটি পিএফ এর পয়সা মোটামুটি আমি 60,000 থেকে 70,000 টাকার মতো পেয়েছিলাম। তাও এদিক ওদিক বকশিস দিতে লাগে। তো করে ওই আমার ফার্স্ট টাইম একটা কম্পিউটার সেন্টার খুলবো বলে আমি উদ্যোগ হলাম। তো আমার বন্ধুরা অনেক অফার করেছিল, তো এইখানে জব কর না, এরকম ব্যাঙ্গালোরে অনেক বন্ধুরা আছে, ওখানে কর না, তুই এত ভালো পড়াশোনা জানিস, এত কিছু। তাহলে আমরা জব আমি করবো না, এবার আমি করলে আমি কম্পিউটার সেন্টার খুলবো, যেখানে বিজনেস করবো। বলছে কি করবি, আর জানিস কিছু? আমরা জানি না। তো এইরকম প্রচুর জায়গায় ফ্র্যাঞ্চাইজি নিতে গেছি, অনেক সংস্থার কাছে বড় বড়, কেউ 1.5 লাখ, কেউ 2.5 লাখ, কেউ 3.5 লাখ টাকা পর্যন্ত চেয়েছে। পিএফ এর ওই কটা টাকা ভরসা, আর বাবা কিছু দিয়েছে, বলছে এতে আমি কি করবো। তো এরকম অনেক ট্রাভেল হয়েছে, ঠিক আছে। সেখান থেকে আজকে যুদ্ধযাত্রা শুরু করে আজকে এই জায়গায় পৌঁছেছি। তো এখানে তোমার যে কঠিন বাস্তবটা তুমি দেখেছো মারোয়ারি ফার্মে একজন বাঙালির কি অবস্থা, একদম একদম, যেটা সত্যি একদম বাস্তব কথা এটাই। যে সেই জায়গা থেকে আস্তে আস্তে তুমি বিভিন্ন ব্যবসা করেছো। আজকে বাবা সচ্ছল হলেও তুমি চেয়েছো নিজের পায়ে দাঁড়িয়ে একদম। জমিটাকে শক্ত করা। একদম। তো এই যে উদ্যোক্তা হিসেবে তুমি তো একটা উদ্যোক্তা ছিলে, ঠিক। তোমার ব্যর্থতাও এসেছে, একদম। এবার আর সাফল্য আস্তে আস্তে একদম। আসছে। আমি এখনো কাউকে বলি না যে সে সফল হয়ে গেছে। আজ পর্যন্ত আমার মতে আম্বানি আদানিও সফল নয়, তাদেরও এখনো হয়তো কিছু দেওয়ার আছে, এখনো গ্রো আপ চলবে, গ্রো আপ কখনো শেষ হয় না, গ্রো আপ কখনো শেষ হয় না। তো এই যে উদ্যোগ ব্যর্থতা থেকে সফলতার দিকে আসা, তোমার কি পাঠ
পার্টটা কি শিখেছো? আমি বলি এবার পার্টটা কি ছিল। মানে আমি যখন কম্পিউটার সেন্টার খুললাম তখন 5টা কম্পিউটার সেট দিয়ে খুললাম। তখন এখানে কিছু ছিল না, জাস্ট কাঁচা রাস্তা, একটা করে বাড়িতে ডুম চলছে। 2013-র কথা বলছি, আর 15 আগস্ট ওপেন করলাম। মানে একটা স্টুডেন্ট হতে আমি সারাদিন এই এক কাপ চা দিত সারাদিন, ভোর সকাল 7টা থেকে ভোর সন্ধ্যে অব্দি আমি বসে থাকতাম ওইভাবে। একটা দুটো করতে করতে আজকে আমার কম্পিউটার সেন্টারে প্রচুর টিচার, তারা স্টুডেন্ট থেকে তারা প্রচুর জায়গায় কাজ করছে। প্লাস আমার এখানেও প্রচুর টিচার করেছে, টিচিং করেছে। তো এইভাবে করতে করতে আজকে প্রায় কম্পিউটার সেন্টারে আমি 2 থেকে 2,500 স্টুডেন্ট আমার থেকে পাস আউট। বাহ, তো ভালো ভালো জায়গায় আছে। আমি শুধু ভালো খবর এটা। হসপিটাল সেক্টর থেকে আরম্ভ করে, টাটা স্টিল থেকে আরম্ভ করে, কগনিজেন্ট থেকে আরম্ভ করে, উইপ্রো থেকে, আমার এরকম প্রচুর স্টুডেন্ট আছে যারা এখনো পর্যন্ত আমার সাথে কন্ট্যাক্টে আছে, বলে স্যার কেমন আছেন আপনি, কেমন কি। এবার সেখান থেকে মোটামুটি আজ 2020-তে মনে হলো একটা স্কুল করি আমি, ঠিক আছে। 2020-তে ফার্স্ট স্কুল করলাম, স্কুলটা লকডাউনে বন্ধ হয়ে গেল। হ্যাঁ, আমি ওইটার ব্যাপারেই জানি। ঠিক আছে, লকডাউনে বন্ধ হয়ে গেল। তখন ওই 7টা স্টুডেন্ট সবে অ্যাডমিশন হয়েছে, লকডাউনে বন্ধ। টিচারদের সব 2-3 মাস মাইনে দেওয়ার পর আমার ক্ষমতা নেই মাইনে দেওয়ার। কি করি, ওই অনলাইনে 7-8টা স্টুডেন্টকে ক্লাস করিয়েছি 2 বছর। তারপর আর পারলাম না টানতে, সব বন্ধ করে দিলাম। যেখানে ভাড়া নিয়েছিলাম, আমার একটা লোন নিয়ে একটা জায়গা নিয়েছিলাম, প্লেস, সেটাও খুব অবস্থা খারাপ। বাবা বললো কি করবি, তুলে দিলাম না, তুলে দেবো না। এই হচ্ছে লড়াই জায়গাটা। এবার আপনাকে বলি কোথা থেকে ফার্স্ট কম্পিউটার সেন্টার লড়াই করছি, সেকেন্ড হচ্ছে এখানে যে লড়াইটা দেখ কোথায়, যখন মানুষের মোটিভেশনকে কখনো মানে লো স্ট্যান্ডার্ড নিয়ে যেতে নেই। আমার চিন্তাধারাই ছিল, মানে আমি দুটো চিন্তা জিনিস করি। একটা হচ্ছে কারোর যদি উদ্দেশ্য যদি সৎ হয় আর পথ যদি সঠিক হয়, সে সাকসেস হবেই হবে। হ্যাঁ, হয়তো কষ্ট পাবে, কিন্তু তোমার উদ্দেশ্য কিন্তু তোমার একদম কিন্তু সৎ হতে হবে। আর তোমার কিন্তু পথ যদি সঠিক হয়, যে কোনো মানুষ সাকসেস পাবে, এটা একদম আমি বলছি, কারণ এটা আমার দ্বারা। যখন আমি করে দিলাম স্কুল, বাবা বললো কি হয়, বেঞ্চ রেখে বিক্রি করে দিই, যেরকম বলে না আমি একটা গোডাউনে স্ট্যাক করে রাখি। তুই আর খেয়ে কাজ নেই। যখন 2025-এ 24, হ্যাঁ লাস্ট 23-এ আমি চিন্তা ভাবনা করলাম আমি স্কুল করবো আবার। নবনানন্দা স্কুল যেটা আমি করেছিলাম, সব থেকে বড় জিনিস হচ্ছে এটাতে কোনো অ্যাডমিশন চার্জ নেই। এর আগেও একটা ফ্রি এসেছিল ভিডিওতে, ফ্রি অ্যাডমিশন। এটা কি এখনো আছে? এখনো কন্টিনিউ আছে, কোনো ফ্রি অ্যাডমিশন। খালি আমরা মান্থলি ফিজে পড়াশোনা করি যারা করাচ্ছে। আমরা একটা খালি ওই আমাদের যেটা স্টাডি মেটেরিয়ালস দিতে হয়, স্কুল ডায়েরি ফাইল, তার জন্য একটা ছোট অ্যামাউন্ট ওই 700-800 টাকা নিতে হয়, ব্যাস। খালি মান্থলি ফিজে আমরা পড়াশোনা করাই। আসুন তাড়াতাড়ি দেখুন, বাচ্চাদের নিয়ে আসুন। আপনাদের দেখুন অর্থনৈতিক দিকটাও এনারা দেখছেন, এটাও আপনাদের মনে রাখতে হবে। আজকে একটা স্কুলের, আজকে আমি ধরছি আমাদের সামনে এই পোদ্রা অঞ্চলে, আমরা এখন পোদ্রা অঞ্চলে চুনামাটিতে আছি। তো এই অঞ্চলে কিছুটা দূরেই আছে নারায়ণা, কিছুটা দূরেই আছে আমাদের অক্সফোর্ড, যেখানে ভর্তি হতে 40-50 হাজার টাকা তো এমনিতেই চলে যায়। তারপর তাদের মাসিক ফিস থাকে 2,500-3,000, ঠিক আছে। তো আমরা যারা সাধারণ মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত, তারা তাদের ছেলে মেয়েদের ভালো শিক্ষাদান করবেন কিভাবে, এই প্রশ্নটা কি আপনাদেরও জাগে না? প্রশ্নটা তো জাগে যে হ্যাঁ, মনে হয় যে হ্যাঁ আমি আজকে শিক্ষা পাইনি সেরকম ভাবে, কিন্তু আমার ছেলে মেয়েরা পড়াশোনাটা করুক, আমার ছেলে মেয়েরা এগুক, সেটার জন্যই এখানে নবনালন্দা স্কুল। তোমার স্কুলের পুরো নাম হচ্ছে নবনালন্দা স্কুল। এটা ইংলিশ মিডিয়াম ভার্সন আছে, বেঙ্গলি মিডিয়াম ভার্সন আছে, কিন্তু ইংলিশ মিডিয়াম ভার্সনে তো প্রচুর স্টুডেন্ট আছে ম্যাক্সিমাম। এই স্কুলে এখানে ওনারা অলরেডি ন্যূনতম মাসিক ভিত্তি ছাড়া কোনো অ্যাডমিশন ফিস রাখেনি। অর্থাৎ মাসিক ফিস রাখেনি মানে হচ্ছে কি, আপনাদের সুযোগ দিচ্ছেন এনারা যে যাতে প্রত্যেকটা ছেলের মধ্যে বা মেয়ের মধ্যে যাতে অ্যাডমিশন ফিসটা নিয়ে আমাদের মাসিকটা আছে, কিন্তু অ্যাডমিশন ফিসটা যেহেতু তোমার নেই, যেখানে বাইরে তোমার একটা হিউজ পরিমাণ আগে দিতে হয়, সেটা তো দিতে হবে না। এই জন্য কি প্রচুর গরিব ছেলেমেয়েরা এত সুযোগ পেয়েছে, যারা ছোট ছোট যেসব কাস্টগুলো বিলং করে, তারা অনেক এগিয়ে আসতে পেরেছে। আর আরেকটা বড় জিনিস, আমি প্রচুর এখান থেকে ব্লেসিং পেয়েছি গার্জেনদের থেকে, তারপর আশেপাশে যারা আমাদের প্রতিবেশী সবার থেকে খুব ব্লেসিং পেয়েছি। এমনকি একজন হ্যান্ডিক্যাপ আমার একটা দাদা আছে, উনি এসে আমার হাত ধরে কেঁদে গেছেন, মানে এমন যে একটা এত বড় জিনিস করতে পেরেছি। জানি না আমি কতটা, কারণ আমি কোনো ডোনেশনে চালাই না, আমার কোনো কিছু নেই, নিজের জায়গা বলে আমি করতে পারছি, নিজের পকেট থেকে ইলেকট্রিসিটি বিল খরচা, নিজের সবকিছু, কোনো রেন্ট দিতে হয় না। এই কারণে যাতে ফিসটা ওটা টিচারে যাতে আমি দিতে পারি। একজন শিক্ষক, আপনি তো ক্লাসও নেন, একদম, আবার আপনি প্রিন্সিপাল, তো
এই যে একসাথে শিক্ষক ও প্রিন্সিপাল দুটো ভূমিকায় তোমার তুমি বলে কথা বলছো, আমি বলে কথা বলছি। না না, ঠিক ঠিক। তো তোমাকে যখন পালন করতে হচ্ছে, এর মধ্যে কি চ্যালেঞ্জ পাচ্ছো? যে একজন শিক্ষক হিসেবে আমি ছাত্রদের সামনে যাব না, আমি প্রিন্সিপাল হিসেবে যাব না, কারণ তোমায় দ্বৈত চরিত্রের মতো একদম, একটা নিতে একদম। হচ্ছে তোমার। মানে সত্যি কথা বলতে গেলে ওরা কিন্তু দুটোতেই অ্যাকসেপ্ট করেছে আমাকে। মানে আমি ওদের সাথে পুরো ফ্রেন্ডলি মিশি। ওরা যখন ঢোকে গুড মর্নিং থেকে কখনো আমরা হাইফাই করি, কখনো আমি প্রত্যেকটা স্টুডেন্টের সাথে হ্যান্ডশেক করি, কখনো পাঞ্চিং করি। এগুলো ওদের সাথে একটা মানে আমি বলবো মেন্টালিটি মিল একটা। তো ওদেরকে আমি যত কাছে এসেছি ওরা তত আমার কাছে এসে গেছে। তো কখনো আমি শিক্ষক হিসেবে যদি ক্লাস যাই, সে উঠে পড়ে স্যার স্যার সে মানে আর থামবে না। তো টিচাররা থামাতে ব্যস্ত হয়ে যায়। আচ্ছা, কোন ক্লাস থেকে কোন ক্লাস অবধি আছে তোমাদের? আমাদের নার্সারি থেকে 4 অব্দি আছে এখন উপস্থিত প্রেজেন্টলি। এবার পরবর্তীকালে চিন্তা ভাবনা অনেক দূর আছে। হ্যাঁ, সে তো চিন্তা ভাবনা অবশ্যই থাকুক, আমিও চাই যে আমারও একটা ছোট ছেলে হয়েছে, ভবিষ্যতে সেও আসুক। ঠিক আছে। তো এইখানে শিক্ষার্থীদের মানসিক ও সামাজিক উন্নয়নের জন্য প্রত্যেকটা স্কুলই তো কিছু না কিছু পদক্ষেপ নেয়। একদম। তোমার তো প্রথম পদক্ষেপ আমি পেয়ে গেছি যে তুমি অ্যাডমিশন ফ্রি করে দিয়েছো, তাতে যে কেউ আসতে পারে। এছাড়াও আরো কিছু কি চিন্তা ভাবনা করেছো? চিন্তা ভাবনা আছে, এটা গভর্নমেন্টের আন্ডারে একটা নিয়ে যাওয়ার। গভর্নমেন্ট স্কুল আমরা চেষ্টা করছি, তো জানি না কতদূর কি হবে। আর আরেকটা জিনিস হচ্ছে প্রাইমারি থেকে সেকেন্ডারি বা আর হাই সেকেন্ডারি একটা আমরা চেষ্টা চলছে এটাকে নিয়ে যাওয়ার। তো এটা তো টাইম সাপেক্ষের ব্যাপার, সময় লাগবে, সময় কিছু। আর সবার যদি ভালোবাসা থাকে, সবার আশীর্বাদ থাকে বড়দের, নিশ্চয়ই হয়তো আমি সেই জায়গায় নিয়ে যেতে পারবো পরবর্তীকালে। আরেকটা জিনিস জিজ্ঞেস করি, আপনাদের এই তোমাদের স্কুলে, আবার খালি আপনি বলে ফেলছি আর কি, আমার খুব বাজে স্বভাব আপনি বলে ফেলা, তবু তুমিতেই থাকবো। তো তোমাদের স্কুলের শিক্ষা পদ্ধতিটা, এটা কি মানে ছাত্রকে দেখে তোমরা চিন্তা, মানে প্রত্যেকটা ছাত্র মানে আলাদা আলাদা বই, আমি তো এরকম মনে করি, রাইট? তো এই যে চিন্তা ভাবনা গুলো হয়, এই চিন্তা ভাবনা কি প্রত্যেক ছাত্রের জন্য আলাদা হয় না প্রত্যেক ক্লাসের জন্য আলাদা হয়? না, ছাত্র আমরা তো ক্লাস ওয়াইজ সবাইকে ক্লাস নিই, মানে যেরকম ক্লাস ওয়াইজ থাকে। তার মধ্যে কিছু কিছু স্টুডেন্ট হয়তো মেরিটোরিয়াস থাকে না, বা তার কোনো প্রবলেম থাকে শারীরিক, বা কিছু অন্তত প্রবলেম থাকে, সেগুলোকে আমরা আইডেন্টি করি। ওটা কি কাউন্সিলিং টাইপ কিছু? হ্যাঁ, রাইট। কাউন্সিলিং বলতে গেলে আমরা টিচার দিয়ে করি মেনলি। এই জায়গাগুলোকে আমি দেখি যে তারা কি চাইছে, তাদের মেন্টালিটা কি। তারা হয়তো কি একটু বকলে হয়তো কি স্টপ হবে, না তাদের কাছে টানলে তারা একটু ভালোবাসবে, না তাদেরকে কিভাবে ট্রিটমেন্ট করা যায়, সেইভাবে কিন্তু আমি অনেক রকম ভাবে কাউন্সিলিং করার চেষ্টা করি, দেখি কতটা সে যেতে পারে এই ব্যাপারে। আর তোমার যেহেতু তুমি নাও না, ফিজ নাও না, একদম, মানে ফিজ অ্যাডমিশন সরি স্যার, অ্যাডমিশন ফিজ নাও না, তো প্রত্যেকটা টিচার কতজন আছে? আর আমাদের এখানে টিচার 9 জনের মতো টিচার আছে প্রেজেন্টলি। তার মধ্যে আমার মিসেসও ইনক্লুডিং আছে। সেও আর কি তার ফিসটা এখন ওয়েবার রেখেছে, না আমি এখন নেবো না। আমি ভাবলাম হয়তো সেটা সে আগে রেখে দিয়েছে যে ওয়েবার বাকিদের করে দাও, কিন্তু আমি ছাড়বো না। না না না, সে আমার সাথে আছে, সেও খুবই কোয়ালিফাইড, সে মাস্টার্স প্লাস বিএড করেছে। তার জন্যই আজকে আমি স্কুলটা করেছি, বা তার উদ্যোগেই এই জায়গাটা আমি তার জন্যই করেছি। তাদের শিক্ষকদের তোমাদের যে কিছু প্রশিক্ষণ দেখছো না? মোটামুটি যারা, না প্রশিক্ষণ দেখতে গেলে শিক্ষিকাদের যেটা আমাদের ফার্স্ট প্রেফারেন্স থাকছে, ডিএলএড যেটা এখন ম্যান্ডেটরি হয়ে গেছে, মিনিমাম বিএড না ডিএলএড, ঠিক আছে? তো সেইটা আমরা আগে প্রথম ফার্স্ট প্রেফারেন্স দেখছি, তারপর দেখছি তার এক্সপিরিয়েন্স কি। যদি তার সাথে এক্সপিরিয়েন্স থাকে, গ্র্যাজুয়েট তো মিনিমাম, উইদাউট গ্র্যাজুয়েশন ছাড়া আমরা নিচ্ছি না কোনো টিচারকে। কারণ একটা টিচিং করবে একটা স্টুডেন্টকে, তারও তো একটা শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। কারণ যদি শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম না হয়, তাহলে খুব প্রবলেম সেই জায়গা থেকে। তো সেই জন্য মিনিমাম গ্র্যাজুয়েশন তো লাগছে, কিন্তু এক্সপিরিয়েন্স থাকবে। যদি না থাকে তাহলে ডিএলএড বা মন্টেসরি ট্রেনিং তার সাথে আছে কিনা, সেটাও আমরা দেখছি। একটা একটু বিতর্কমূলক প্রশ্ন করছি, হ্যাঁ অবশ্যই। তুমি বললে তোমাদের এখানে ইংলিশ মিডিয়ামও আছে, বাংলা মিডিয়াম একদম। আমি জাস্ট একটা জিনিস জিজ্ঞেস করি, আজকে ইংলিশ মিডিয়াম থেকে পড়া একজন ছাত্র বা ছাত্রী, একটা বাংলা মিডিয়াম থেকেও ছাত্রছাত্রী, ঠিক। কিন্তু আমি অনেক জায়গায় দেখেছি ইংলিশ মিডিয়ামের ছাত্রছাত্রীরা বাংলা মিডিয়ামকে হেয় করছে। বাস্তব এটা। আমাদের যে টাইমে আমরা পড়াশোনা করেছি, বা তুমি দাদা পড়াশোনা করেছো, সেই সময় কিন্তু ইংলিশ মিডিয়াম ছিল ওই গোনাগুন্তি ম্যাক্সিমাম সাউথ এন্ড সেন্টার। একদম তাই, একদম সাউথ এন্ড সেন্টার। কিন্তু আজকে
একটার পর একটা বেড়ে চলেছে। ঠিক ঠিক। তো আজকে কেউ যদি বাংলা মিডিয়ামে পড়াশোনা করে তারা তো সেই পিছিয়েই পড়ছে ইংলিশ মিডিয়ামের থেকে। অ্যাকচুয়ালি এখানে একটা ভাবার খুব বিষয়, তার কারণ হচ্ছে আমাদের আজ থেকে যখন ও আমার একই সাথে, ও ভাই হয় প্রায় বলেইছি আপনাকে, তো আমরা যখন একসাথে পড়াশোনা করি স্কুলেতে, ও আমার অনেক ক্লাস নিচে ছিল, তো তখনকার কালচারটা অন্যরকম ছিল, তখন একটা বাঙালিয়ানা কালচার ছিল। তো সেই কালচার থেকে কি হতো না, আমাদের বাবা মারা চিন্তা করতো না ওই স্কুলটা বেটার, বেঙ্গলি মিডিয়াম ওখানে দেওয়া ভালো। কিন্তু এখন হয়ে গেছে কি, আমাদের এরিয়া বা যে কোনো এরিয়া এখন মিক্স কালচার এসছে। কিরকম মিক্স কালচার, বা নন বেঙ্গলি এসছে, বা যারা আছে তারা কিছু মুসলিম সম্প্রদায় এসছে, কিছু নন বেঙ্গলি সম্প্রদায় থেকে এসছে, বাঙালি সম্প্রদায় থেকে এসছে। এবার তারা চাইছে কি সেই এমন একটা ল্যাঙ্গুয়েজকে চুজ করি যে ল্যাঙ্গুয়েজটা আমাদের কাছে কমফোর্টেবল। এবার সেই ল্যাঙ্গুয়েজটা কি, তাদের কাছে ইংলিশ থাকছে, কারণ তারা কি দেখছে হিন্দি ভার্সন পড়াতে গেলে তার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিন্দি হচ্ছে বা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি হচ্ছে। তাহলে আমার ছেলে মেয়েকে যদি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ দিই, তাহলে ইংলিশটা বেটার হচ্ছে তার পক্ষে। প্লাস সে দেখছে কি না আমার সেই ল্যাঙ্গুয়েজটা বরাবর থাকছে। এইটা একটা চল এসে গেছে এখনকার দিনেতে মেনলি, যেহেতু মিক্স কালচার আমাদের এখানে একটা তৈরি হয়েছে। আরো একটা জিনিস আমি জিজ্ঞেস করি, সেটা হচ্ছে একটু বিতর্কমূলকই থাকছে। হ্যাঁ অবশ্যই, না না কয়েকটা কোশ্চেন আমার মনে আসছে বলে আমি বলছি যে এই যে যারা টিচার এখন তোমাদের পড়াচ্ছে, ঠিক এখানে পড়াচ্ছে, এখানে যে তাদের সত্যি কথা বলছি, এই যে রেঞ্জে স্কুলগুলো হয়েছে তাদের স্যালারি খুব একটা বেশি হয় না। এটা যতই আমরা বলে থাকি কিন্তু হয় না। কিন্তু তাদের তো একটা চাহিদা থাকে, সেটা কিভাবে পূরণ করা হচ্ছে? সেটা কি টিউশন দিয়ে বা তাদেরই মানে অনেক স্কুলে করে তাদের নিজেদের ছাত্রদেরই ওখানে টিউশনে দেয় বা কোনো কিছু তাদের ওয়েলফেয়ারের জন্য কি? না আমার ওরকম বাউন্ডেশন নেই যে আমার স্কুলের স্টুডেন্টকে পড়াতে পারবে না বলে, সেটা আমি রাখিনি। কারণ তাদেরও একটা খরচা আছে, তাদের কিছু। এইবার প্রতিটা টিচার আমাকে জয়েন করছে, তারা কিন্তু একটা উদ্দেশ্যে জয়েন করছে যে স্কুলটা বড় হবে, তার সাথে সাথে আমরাও একটা জায়গায় যাব। আজকে হয়তো খুব কম ফিজ আমাদের স্যার দিচ্ছে ঠিকই, কিন্তু একটা সময় হয়তো ফিজটা একটু বাড়বে আমাদের ক্ষেত্রে। যখনই আস্তে আস্তে ফিজ বাড়বে, যখনই এদের যখন হবে, তখন স্যারও হয়তো আমাদের কাছে সেই জায়গায় আমাকে স্যার দেখবে। এই কারণে কিন্তু তারাও আমার সাথে কিন্তু হাতে হাত মিলিয়েছে, এটা একটা খুব বড় ব্যাপার। তবে একটা জিনিস আমি বলি, এই যে স্কুলটা যেখানটা আছে, আমি আসার সময় দেখলাম এবং চারদিক দেখলাম আমাদের মুসলিম সমাজ এই স্কুলকে ঘিরে অধিকাংশ জায়গাটাই আছে, একদম আছে। তো এই স্কুলের মাধ্যমে আমি তো আশা করবই এবং প্রত্যেকে আশা করবে, কারণ মুসলিম সমাজের আমরা জানি যে শিক্ষার হারটা একটু কমই থাকে। ঠিক তাদের মধ্যে কি কোনো একটা ইচ্ছা শক্তি বা যারা হয়তো আমরা শিক্ষিত নয়, আমরা দর্জির কারবার করি, কিন্তু আমাদের ছেলে মেয়েদের যে পড়ানোর ইচ্ছা, এটা কি এই স্কুলের মধ্যে কিছু চিন্তা ভাবনা আছে যে আমরা এইভাবে অ্যাওয়ারনেসটা দেবো বা এরকম কিছু? খুব ভালো কোশ্চেন, এটা কিন্তু খুব ভালো কোশ্চেন করেছো। তার কারণ হচ্ছে আমি এরকমও অ্যাডমিশন করিয়েছি যে যাদের বাবা মা সত্যিকারের তাই মুসলিম সম্প্রদায়, বা তারা সেইভাবে কোনো ব্যবসা তাদের সেইভাবে নেই বা টাকা উপার্জন করতে পারে না, সেই কাজটি পিছনে সরে আসা, তারাও কিন্তু চিন্তা ভাবনা করছে ছেলে মেয়েদের আমার স্কুলে দেওয়ার। তার একটাই কারণ, যেহেতু ন্যূনতম ফিস। আর একটা জিনিস সেটা হচ্ছে বড়, যে তারা 2-3 বছর ঘরেতে বসিয়ে রেখেছে, যে তারা কোনো স্কুলে অ্যাডমিশন করাতে পারেনি। কারণ তার প্রবলেমটা কি, যে আমি ইংলিশ মিডিয়ামের মধ্যে এত চার্জ, আমি তো পারবো না, তাহলে একটু সময় নিয়ে নিই আমি। কিন্তু ওদের কাছে যে সুযোগটা আমি এনে দিয়েছি, ওরা ওই সময়ের অপেক্ষা করছে না, বাঁধ ভেঙে গেছে ওদের কাছে। ওরা এখন চাইছে আমাদের ছেলে মেয়েদের কাছে এডুকেটেড করতে। ওরা কিন্তু আমার স্কুলেতে ম্যাক্সিমাম ঝাঁপিয়ে পড়ছে। কিরকম ছাত্র, কতজন ছাত্র হলো? হ্যাঁ 60 জন থেকে শুরু করেছি, মোটামুটি এখনো পর্যন্ত 135, 135। বাহ, ভবিষ্যতে যার মনে হচ্ছে তোমাদের অন্য বাড়ি করতে হবে আর এখানে স্কুলটাই রাখতে হবে, জানি না, আমি চাই। কারণ যেভাবে এখনো কন্টিনিউ এখন অ্যাডমিশন হচ্ছে, কিন্তু 135 এখনো কন্টিনিউ অ্যাডমিশন হচ্ছে নাকি, যে মাসে এই টাইমে? হ্যাঁ আমাদের যেটা, হ্যাঁ সেশনটা তো অ্যাকচুয়ালি বেঙ্গলি মিডিয়াম যেটা হয় জানুয়ারি টু ডিসেম্বর, ঠিক আছে। আর যেটা আমাদের এই ইংলিশ মিডিয়াম সেশন হয় সেটা হচ্ছে এপ্রিল টু মার্চ। একটা ফাইন্যান্সিয়াল ইয়ার, একটা ক্যালেন্ডার ইয়ার, রাইট। না এটা হচ্ছে বেঙ্গলি মিডিয়ামের ক্ষেত্রে চলে, যেটা হলো ক্যালেন্ডার ইয়ারটা, আর যেটা ফাইন্যান্সিয়াল ইয়ার সেটা কিন্তু চলে ইংলিশ মিডিয়ামে। আচ্ছা আচ্ছা। আর একটা বড় জিনিস কি, এবার হয় এটা এপ্রিল মাসে কেউ হয়নি, মে, জুন, জুলাই, আমি এমন কি হাফ ইয়ারলি এক্সাম হয়েছে সেপ্টেম্বর, সেখানেও কি অ্যাডমিশন হয়েছে। এই হচ্ছে ব্যাপারটা। আচ্ছা, তো এখানে অভিভাবকদের সাথে
কিভাবে তোমরা যোগাযোগ করো? কারণ বললাম না ফার্স্টেই যে কিছু ছাত্র তো খুব ভালো হয়, মেরিটোরিয়াস হয়, আর কিছু ছাত্র মিডিয়াম হয়, কিছু ছাত্র বদমাইশ হয়। আমি বলবো না যে সে পড়াশোনা করে না, সেও কিন্তু এখানে এসে সে পড়াশোনা করে, কারণ প্রত্যেকটা ছাত্র বা ছাত্রী যারা আছে তাদের মানসিক বিকাশটা কিন্তু সেম লেভেলে হয় না অ্যাজ এ সায়েন্স স্টার্ট। ঠিক, একদম বাস্তব। সেই এবং অনেক টিচার কি হয়, টিচারদেরও এই একই ব্যাপার বলছি, কেউ ধৈর্য হারিয়ে দিয়ে দুটো চড় মারলো, ঠিক হয় হয়। এবার সেই সময় সেই কারণের জন্যই বললাম যে তোমাদের টিচারদের সাথে বা তোমার সাথে সেই অভিভাবক, ভাববে না মারের কথা বলছি, জাস্ট অভিভাবকদের কিরকম সংযোগ করতে গেলে আমার একদম স্ট্রিক্টলি এখানে এ করা আছে, মানে ওদেরকে বলা আছে যারা টিচার আছেন, প্রথমত আমাদের এখানে সব লেডিস টিচার, কোনো জেন্টস নেই। আর কারণ অ্যাকচুয়ালি কি হয়, লেডিসদের একটু ধৈর্যটা বেশি থাকে সাধারণত, কারণ মা পিসি কাকিমা এদেরকে দেখেছি, বোন এদের দেখেছি ধৈর্যটা একটু বেশি। তো তারা ফলে কি হয়, তারা ওই ধৈর্যটা নিয়ে একটা আমার ইনস্ট্রাকশন বড় যে কেউ কাউকে বাইটিং করা যাবে না, কাউকে মারা যাবে না, এটা কিন্তু আমার একদম স্ট্রিক্টলি। কারণ কি হলো, হয়তো তারা আমরা মার খেয়েছি ছোটবেলায়, সেটা আলাদা কালচার একটা হয়ে গেছে, এখনকার কালচারটা চেঞ্জ হয়ে গেছে। যদি কোনোভাবে কোনো অসতর্কভাবে কিছু একটা হয়ে যায়, তাহলে কিন্তু খুব রিস্কি ব্যাপার হবে। তুমি পানিশমেন্ট দাও, আজ কান ধরে দাঁড় করাও, নীল ডাউন করিয়ে দাও, ওট বস করো, সেটা করা, চোট না লেগে যায় না, একদম একদম সেটা কিন্তু স্ট্রিক্টলি বলা। তার জন্য কোনো কিন্তু আমি কোনো ছড়ি স্কেল কোনো কিছু ইউজ করতে কাউকে দিই না। এমনকি বলা আছে যদি কোনো বেশি প্রবলেম হয় আমার সাথে কন্ট্যাক্ট করার জন্য বা আমাকে কল করার জন্য। আচ্ছা, তো তোমাদের স্কুলে তুমি যেহেতু কম্পিউটার সেন্টার থেকে তুমি আস্তে আস্তে স্কুলে কনভার্ট হয়েছো, মানে সেই থেকে মানে ছোট থেকে বড় হয়েছে যাকে বলে, তো তোমার স্টুডেন্টদেরও তোমরা চাও যে ভবিষ্যতে তারা উন্নতি করুক। হ্যাঁ, একদম তাই। প্রযুক্তিগত দিক দিয়ে তোমরা কি সব থেকে বড় ব্যাপার, একটা আমাদের একটা বড় জিনিস হচ্ছে প্রাইমারি এডুকেশন, কিন্তু আমাদের একটা যেহেতু নিজস্ব কম্পিউটার ল্যাব আছে, এটা একটা বড় বেনিফিট। আমরা 1 থেকে ওদেরকে কম্পিউটার শেখাচ্ছি হাতে করে, একদম প্র্যাকটিক্যালি। শুধু প্রি প্রাইমারি বলতে গেলে নার্সারি আছে, তার নিচেরটা নেই আমাদের কাছে, যেটা ওই কেজি কিডস এরকম থাকে, যেটা সেই জিনিসটা আমাদের নেই আর কি। কি বলে প্লেগ্রাউন্ড, প্লে গ্রুপ নাকি প্লে গ্রুপটা রাখিনি। পরবর্তীকালে রিকোয়ারমেন্ট আসছে যেভাবে, গার্জেনরা হয়তো নেক্সট ইয়ারে ওপেন করতেও পারি সেটা। আমার কাছে তো প্লে গ্রুপ মনে হয় কি বলতো, যে বাচ্চাটা বড্ড বিরক্ত করছে, অন্তত 6 ঘন্টা 7 ঘন্টা তো আমি গিয়ে আমার তো মনে হয় প্লে স্কুলটা ওইরকম প্লে স্কুল, একদম প্লে স্কুল। আমি না করতে চাইনি, কেন করতে চাইনি, যে সত্যিকার তাই ওইটা না বাবা মায়ের ফ্যামিলির সাথে অ্যাটাচমেন্টে সময় কাটানোর কথা, ওইটা যদি স্কুলে বাউন্ডিং করে দেয় সময়টাকে, না খুব বাজে ব্যাপার, আমি করতে চাই। তারপর এখন তো মানে বাচ্চা হলো কিনা 1 বছর গেল কিনা, তার মধ্যেই আমি বহু মায়ের ঘরে দেখেছি দেয়ালে ABCD জুড়ে দিয়েছে, হ্যাঁ, মানে হাতি ঘোড়ার পুতুল এনে দিয়েছে, সে কথা বলতে পারছে না, সে হাতি বলছে, তারপর তাকে শেখাচ্ছে যে একে হাতি বলে। তো এটা বাজে জিনিস আমার যা মনে হয়, কারণ একটা বাচ্চার তার মেন্টালি গ্রোথ যতক্ষণ না হচ্ছে, একদম সেটা কি নার্সারি কোথাও আমরা 5 বছর থেকে ক্লাস 1-এ ভর্তি, তখন কি সিস্টেম ছিল, তাহলে এখনকার সিস্টেম পুরো চেঞ্জ হয়ে গেছে। এখন হচ্ছে একদম 1 বছর হচ্ছে তোমাকে শিখতে হবে, তুই বলতে পারছো না তোমাকে বলতে হবে। তোমার এখানে যারা পড়ে তাদের কি পিঠে ব্যাগটা ভারী না ছোট মতো করে রেখেছো? এখনো চেষ্টা করেছি ছোট রাখার, কিন্তু আমার মনে হয় না ছোট থাকলে আস্তে আস্তে ভারী হতে শুরু করবে, কারণ বড় বেলায় ভারী হোক না, কারণ অনেক জায়গায় দেখি যে দূর থেকে দেখে মনে হয় যেন ব্যাগটা হেঁটে চলে যাচ্ছে। অ্যাকচুয়ালি হয় তাই। আমি একটা সত্যি কথা একটা বলি, এই যে আমাদের স্কুলে যে বুকস যেগুলো দেওয়া হয় না, বাস্তব কথা যতটুকু দেওয়ার দরকার হয় ততটুকু কিন্তু দেয়, কিন্তু বাকিটা যে এক্সট্রা দেয় না, সেটাও একটা বিজনেস। সেটা কিন্তু একটা বিজনেস, সেটা একটা বিজনেস। কিন্তু এই যে এক্সেস যে বুকস দেওয়া, এটা কিন্তু মানে নয় কোনো কিছু না, কিন্তু সেটাও তাদেরকে একটা ভার বহন করে দিচ্ছে, তাদেরকে বলছে নিয়ে আসতে হবে, আমরা পড়াচ্ছি, এটা জাস্ট একটা বিল বাড়িয়ে দেওয়া। আমি নাম করছি না, আমি ওয়েস্ট বেঙ্গল হসপিটালের সামনে সেদিনকে দাঁড়িয়ে আছি, একটা নাম করা স্কুল, আমি মানে আমাদের নারায়ণা চুনাবাটি থেকে একটু এগিয়ে গলির মুখটায় দাঁড়িয়ে আছি, একটা স্কুল আছে, আমি নাম করলাম না। তো সেই স্কুলে বাচ্চারা যখন বেরোচ্ছে, আমি দূর থেকে, আমি সেদিনকে ছবিটা মানে ক্যামেরাটা আমার ব্যাগে ছিল বলে আমি ছবিটা তুলতে পারিনি,
মনে হচ্ছে যেন 5-6টা ব্যাগ হেঁটে যাচ্ছে, বাচ্চাগুলোকে তো খুঁজে পাচ্ছি হবে না। না তো একটা স্কুলের সিস্টেম। আমি বলি যে আমার স্কুলের এক্সাম সিস্টেমটা কিরকম। আমার স্কুলের এক্সাম সিস্টেম হচ্ছে আমরা যেরকম হাফ ইয়ারলি অ্যানুয়ালি দিতাম সেম সিস্টেম আছে, তার সাথে আমরা দুটো ইউনিট টেস্ট রেখেছি। কিরকম না, একটা ফার্স্ট ইউনিট টেস্ট হাফ ইয়ারলি আর একটা হচ্ছে সেকেন্ড ইউনিট টেস্ট অ্যানুয়ালি। কেন আমরা ইউনিট টেস্ট রেখেছি, বাচ্চারা কতটা তৈরি কতটা হয়েছে হাফ তৈরি ইয়ারলির হয়েছে। আগে সেটা আমাদের একটা ছোট নম্বর, মানে 20 মার্কসের এক্সাম নিয়ে দেখা সে কতটা প্রিপেয়ার, সে হাফ ইয়ারলি দিতে কতটা প্রস্তুত। যদি দেখি সে কোনো কিছু পেপারেতে সে পিছিয়ে আছে, আমরা চেষ্টা করি সেটাকে আরো ভালো করে রেডি করার। এই এই যে কথাটা বললে, এইখান থেকেও আমার একটা প্রশ্ন বেরোচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তোমরা রেখেছো, তোমরা কি এই জিনিসটা তাদের অভিভাবকদেরও জানাও যে এই কারণের জন্য আমরা ইউনিট টেস্ট রাখি? হ্যাঁ হ্যাঁ, একদম কারণ একদম। আমাদের যখন গার্জেন মিটিং হয় তখন আমরা জানাই এই জিনিসগুলো। যে এই কারণের জন্য Right. ইউনিট টেস্ট রেখেছি, Right. যাতে হাফ ইয়ারলি টেস্টে ভালো করে বা একদম। কিন্তু কিছু জায়গায় এরম জায়গায় দাঁড়ায়, যেটা আমার মনে হয় হুম। যে 20-তে 14 পেয়েছিস, কেন 6 নম্বর পাসনি? তো ঘরে ঘরে রেগুলারিটি হয়ে গেছে এই জিনিসটা। কেন 6 নম্বর পাসনি? হ্যাঁ। তুই বাংলায় পেয়েছিস 18, হুম। ইংরেজিতে পেয়েছিস 19, হ্যাঁ। আর অঙ্কে 16, 4টে নম্বর কেন কম হলো তোর? কাল থেকে বুঝবি না, পড়তে দূরের বসিস। কথা আমার কাছে নিয়ে চলে আসে, স্যার কেন কম হয়ে গেল। আমি বলছি তা দিয়েছি খুব ভালো জিনিস, পরে মাধ্যমিকের মতো বলতে পারতেন যে রিভিশনে দাও। না, ওকে পেতেই হবে, এত প্রেসারাইজ থাকে। কিন্তু আমি বলি কখনো করবেন না। একটা বাচ্চা আজকে সেই জায়গায় কম পাচ্ছে, সে কালকে হবেই হবে। আপনারা খালি ওর সাথে থাকুন, খালি ও স্টাডিটা দেখুন কিরকম ভাবে করছে। সেই জিনিসটাই, কারণ তো না সব স্কুলে কি এত টেস্টে, মানে 10 মার্ক করে, আজ টেস্ট, কাল টেস্ট, পরশু টেস্ট, মানে তারা পড়বে না টেস্ট দেবে, পড়বে না টেস্ট দেবে। এই আমি যে স্কুলগুলোর বলছে সামনে জানি, এইগুলোতে এইভাবেই চলে, টেস্টের পর টেস্ট, টেস্টের পর টেস্ট। আরে সে গার্জেনরাও হ্যাপা, আর এটা ছুটি, কাল ওখন ছুটি, কাল এই পরীক্ষা, পাগল করে দিচ্ছে তাদেরকে। এটা 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 নয়, এডুকেশন সিস্টেমটা এটা নয়। এটা এটা এডুকেশন সিস্টেম একটা চলে কোথায়? হ্যাঁ, আমরা কি করছি, তাকে এডুকেটেড করার জন্য আমরা তৈরি করছি। তাকে যদি বারবার আমরা ওই একটা কি হয়, রান্না তৈরি করছি তো, একবার হাতে দিয়ে বলছি একটা ঝাল আছে কিনা, এই এবার একটা মিষ্টি আছে কিনা, নুন আছে কিনা? এই নুন আছে কিনা, তো সে তো ওই চেটে চেটে সে টেস্ট কি দেবে, যতক্ষণে চাইবে ততক্ষণে খাওয়া শেষ হয়ে যাবে। আমাদের সে যেমন পৌঁছাবে ফাইনালি তার পাতে যেমন দেবে, সে কি করবে গিয়ে ওই মুশকিলে দে, সে বলে আমার তো পেট ভর্তি বা আমি আর খেতে পারছি না। মানে এখানে সিস্টেমটা কি ব্যাপারটা হচ্ছে কি, বা আমি কি ক্লিয়ার করতে পারলাম ব্যাপারটা? ক্লারিফাই করার থেকে সবার থেকে বড় জিনিস, কিছু জায়গায় রণছর দাস চাচারকে আনতে হবে। এইটাই হচ্ছে এডুকেশন সিস্টেমের ব্যাপার। যদি আনা যায় বেটা, হ্যাঁ, আনা যায় একদম একদম। প্র্যাকটিক্যালি যদি আরো করা যায়, সেটা আমার খুব বড় চিন্তা ভাবনা আছে। প্র্যাকটিক্যালি যদি করা যায় আরো বেটার। আচ্ছা, তুমি কি স্কুলটাকে তাহলে এমন ভাবে করতে হবে যে একটা সেগমেন্ট, পড়াশোনার সাথে সাথে তোমাকে একটা সেগমেন্ট করতে হবে যাতে নিজেদের মধ্যে ইনোভেটিভ আইডিয়া ক্রিয়েট হয়। এই সব 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 করবে এই- ধীরে ধীরে। হ্যাঁ। কিন্তু ওই বলছি না, গার্জেনরা ছুটছে না। এবার আসল কথা কি বলছি, মানুষকে, গার্জেনদেরও এটা বোঝাতে হবে কি জিনিস ইনোভেটিভ। মানে গার্জেনও কাউন্সিলিং করতে হবে, কারণ তারা তো নাম্বারের পেছনে ছুটছে, যে ও 2 কেন, ও 1 কেন, সারা কিন্তু প্র্যাকটিক্যাল বা তার সেই অ্যাক্টিভিটির পেছনে ছুটছে না, যে তার ছেলেটা কি করতে চায়, সে খেলার দিকে ভালো হয়ে, সে কম্পিউটার দিকে যায়, সেইগুলো চিন্তা নেই তাদের, নাম্বার মার্কসটা তাদের খুব দরকার। সেগুলো কারণ সব গার্জেনরা জানে, প্রিন্সিপাল স্যারকে দেখতে হবে। আর একটা কি বলো, সব গার্জেনরা জানে যে আমার ছেলেমেয়েরা বড় সায়েন্স নিয়েই পড়বে। হ্যাঁ, এই একটা এখন ভাই একটা পরিষ্কার কথা, পরিষ্কার একটা কথা। ট্র্যাডিশনাল চলছে যে সায়েন্স পড়তেই হবে তোমাকে। এই জিনিসটার জন্য কত বাজে জিনিস। আমি কিছু মানে আমি নিউয়ানু স্কুলের স্টুডেন্ট, নিউয়ানু স্কুলের স্টুডেন্ট, সেই জন্যই বলছি। আমাদের নিউয়ানু স্কুলে এমন একজন ছিল যে সায়েন্সে ভর্তি হলো, সায়েন্স নড়বড় করে করলো, করার পর হঠাৎ করে সে গ্র্যাজুয়েশনে এলো, তখন বিভিন্ন জিনিস, তখন মিক্স ব্রিডের মতো ইকো সায়েন্সের পরে সে এমবিএ করলো। এমবিএ করার পর তার বাবার পয়সা ছিল, সত্যি কথা বলছি, তার এমবিএ করার পর সে ল করলো। আমি বুঝতে পারলাম না সে আসল কি করলো। এইটাই হচ্ছে বড় ব্যাপার। বাচ্চাদের না মেন্টালিটি বাবা মারা বুঝতেই চায় না, আর বুঝতে চায় না বলে আজকে এত প্রবলেম তৈরি হয়ে গেছে আজকে আমাদের এই জগতেতে। কারণ এডুকেশনের মধ্যে নেই তো, কিছু সংখ্যক ব্যবসা, কিছু গার্জেনরা আছে আমার ছেলেমেয়েরা সায়েন্স নিয়ে পড়ুক, হ্যাঁ, যাতে আমরা অন্য স্ট্রিমে ফেলতে পারি। এইটা না একটা পুরোটা বাজে সিস্টেম চলে না, এটা আবার আরেকটা ব্যাপারে থাকে, সেটা হচ্ছে কি আমার ননদের ছেলে এই করেছে, আমার দেওরের ছেলে ওই করবে না কেন, রাইট, এই সবগুলো সমাজে থাকে। থাকবে। কেউ যে
ও সায়েন্স নিয়ে পড়েছেন, একে কম্পিউটার ইঞ্জিনিয়ার বানাবো, ঠিক। ওর থেকে তো আগে যাবে। এই কম্পিটিশনটা আমাদের competition ছিল না। থাকে। বাবা মা আমাদের তখনকার দেখতো না, দিনে ছিল না। আমাদের দিকে তাকাতো না, কি করছিস, পাস করেছিস, হ্যাঁ ঠিক আছে চ। তো আমরা কি আজকে এই জায়গায় আসিনি? না তুই আসিস না আমি আসিনি ভাই। এবার একটা প্রশ্ন করি যে স্কুল নিয়ে তোমার ভবিষ্যৎ পরিকল্পনাটা কি? ওই আগেও বললাম যে ভবিষ্যৎ আমার খুব বড় ব্যাপার। আমি সীমাবদ্ধ মধ্যে রাখতে চাই না, আমি এটাকে আরো স্প্রেড করতে চাই, আরো আমি ব্রাঞ্চ করতে চাই প্রথমত। আর এটা সেকেন্ডারি থেকে হাই সেকেন্ডারি পর্যন্ত একে নিয়ে যেতে চাই, এটা আমার বিশাল পরিকল্পনা। সময় লাগবে, কারণ প্রতিটা তো ফিনান্সের ব্যাপার থাকে, কারণ আর্থিকভাবে অবশ্যই। সেভাবে আমি এখনো সক্ষম নই। হ্যাঁ। হ্যাঁ হতাম, যদি অ্যাডমিশন চার্জের ভালো একটা অ্যামাউন্ট উঠতাম হ্যাঁ। তাহলে হয়তো আমি সক্ষম হতাম। তাহলে আরে সেটাই তো ব্যাপার, সবার থেকে ব্যাপার হচ্ছে কি আগে জামা কাপড় এখান থেকে কিনতে হবে, বই নিতে হবে, খাতা নিতে হবে, ব্যাগ নিতে হবে, রেনকোট নিতে হবে, ঠিক, এই জিনিসগুলো জুতো পর্যন্ত নিতে হবে। নিতে হবে এমন স্কুল থেকে। আমি দেখেছি আমার স্কুলের ড্রেস আমি দোকান বলে দিই চলে যান, তার সাথে বার্গেনিং করে নেবেন, আমার সাথে কোনো রিলেশন নেই তাদের। আপনারা যেটা হবে সেই দাম দেখে নেবেন, পুষিয়ে নেবেন। হ্যাঁ এই ড্রেসটা হবে, খালি বলবেন স্কুলের নাম, আমি নবনন্দ স্কুল থেকে হ্যাঁ, এসেছি, কারণ একটা তো- তার একটা ড্রেস কোড আছে, সে বার করে দেবে, যা দাম আপনি ওর সাথে করেন। টেরিকট জামা পরাবেন নাকি সুতির জামা পরাবেন, কি না। পরাবেন সেটা আপনার ব্যাপার, ঠিক আছে? এইটা আমি কিন্তু ওই পক্ষে ছেড়ে দিই আমি। আর একটা জিনিস জিজ্ঞেস করি, বলছি একটা সফল স্কুল পরিচালনার জন্য আপনার গুরুত্বপূর্ণ পরামর্শটা কি? আপনি তো এখন প্রিন্সিপাল, তো তো একটা স্কুল তো চালাচ্ছেন, সফল অবশ্যই। স্কুল চালাচ্ছেন, গুরুত্বপূর্ণ জিনিসটা কি? দু কথায় আমায় বলুন একটু। কাদের প্রতি? গার্জেনদের প্রতি মেসেজ? এর একটা বলছি। গার্জেনদের আমি একটাই বলবো, একটাই কথা, প্লিজ আপনারা ওদের সাথে একটু সহযোগিতা করুন যে ওরা কি চায়। আপনারা সায়েন্সের পেছনে ছুটবেন না, কেউ সায়েন্স নিয়ে, কেউ আর্টস নিয়ে, কেউ কমার্স নিয়ে, ওরা ঠিক করে নেবে, ওদের যেটা ভালো লাগবে ওরা করবে। আপনারা কেন প্রেসারাইজ করবেন? একদম বলছি, ওদের ওপর চিন্তা করুন যে ওকে আমরা পড়াচ্ছি, ভালো করে পড়াবো, ব্যাস। বাকি আর ওদের ওপর প্রেসারাইজ করবেন না, ওদের শৈশবটাকে নষ্ট করে দেবেন না। এটা আপনাদের কাছে, একটা গার্জেনের কাছে বিশাল বড় আমার মেসেজ। হ্যাঁ, যে বইয়ের ভার আমরাও চাই না দিতে, আপনারাও চাইবেন না সেইভাবে একটা প্রেসারাইজ করতে, নাম্বারের পেছনে ছুটতে। নাম্বারে যখনই পেছনে ছুটবেন না, আপনার বাচ্চার উপর কিন্তু আপনারা সত্যিই বলছি সেই মা বাবা গার্জেন্সি বা ভালোবাসাটা আস্তে আস্তে সরে গিয়ে নাম্বারটা এসে যাবে তাদের কাছে ভালোবাসার জিনিস। আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে এবার ছাত্রদের বা ছাত্রীদের, ছাত্রদের, হ্যাঁ ছাত্রদের কি হয়, সত্যি কথা এখনকার ছাত্রদের যেটা, ছাত্রছাত্রী যদি স্টুডেন্টস তো কি হয়, মেনলি তাদের পেশেন্সটা খুব কমে গেছে। কেন কমে গেছে? না, আমাদের ডিজিটাল যুগে এমন ডিজিটালি এসে গেছে যে বাবা মা ফেসবুক দেখছে, তার প্রতি একবার তাকিয়ে দেখি তো, রাইট? বাবা মা ইউটিউব করছে, তার প্রতি একবার দেখি তো তাকিয়ে। এই যে তাদের ডিজিটালি অ্যাক্টিভ, মানে আমি বলছি আপনাকে, মানে ছেলে মেয়েদের ডিজিটালি, মানে আপনি কোনো সিনেমা চালিয়ে দিন, আপনি কোনো ভিজুয়াল দেখান, তারা না, আমাদের ওই জন্য কি হয়, স্কুল যখন ওপেন হয় আমরা ভিজুয়ালি রাইমস শোনাই, মানে রাইমস দিই, ওরা ভিজুয়ালি এফেক্টটা খুব বেশি হয়, কারণ ওরা যত কানে শুনবে আর চোখে দেখবে ততক্ষণ বেশি এফেক্ট নেবে। ওই জন্য বাচ্চা কি আমাদের এখানে বেশি কাঁদে না, ওরা কি করে, যখনই ঢোকে একটা ভিজুয়ালি এফেক্টের মধ্যে চলে এলাম, ওরা একটা অ্যাডজাস্ট করে, যেটা আমার একটা ভাই এটা ফাইনালি কেন, তারা তো বাবা মার থেকে মোবাইল দেখে আসছে, সে একটা দেখছে পিকচারের ভিজুয়ালাইজেশন দেখছে, সেও তো স্কুলে দেখছে, এটাও তো পিকচার ভিজুয়ালাইজেশন জিনিস, এটা তো আমাদের কাছে বেটার, ওটার সাথে অ্যাডজাস্ট করে ফেলেছে। প্লিজ বাচ্চাদেরকে বলবো একটু এগুলোর থেকে বিরত রাখুন। আপনারাও, ফেসবুক লাইভ নয় মানুষের, ইউটিউব লাইভ নয় মানুষের, মানুষের লাইফ হচ্ছে মানুষের ফ্যামিলি। আমরা ফ্যামিলিকে অ্যাটাচমেন্ট করুন, দেখবেন আমি বলছি প্রতিটা ফ্যামিলি গ্রোথ করবে। বাবা মাকে ছেড়ে আজকে ছোট ছোট নিউক্লিয়ার ফ্যামিলি তৈরি হচ্ছে। কেন তৈরি হচ্ছে? এই কারণে তৈরি হচ্ছে। এইগুলো যদি আপনারা ঠিক করতে পারেন না, বাবা মার সাথে যে অ্যাটাচমেন্ট, যে দাদু দিদা ঠাকুমা ঠাকুরদা এদেরকে যে পাবেন অ্যাটাচমেন্ট, এটাই কিন্তু আমরা বাচ্চার ভবিষ্যৎ তৈরি করে। এটা কোন সময় আমরা পেয়েছিলাম? যখন আমাদের আইলা এসেছিল, আমাদের মোবাইল বন্ধ ছিল, সবকিছু বন্ধ ছিল, রাইট, সেই সময় পেয়েছিলাম। ডিজিটাল সরে রাখুন, ফ্যামিলি অ্যাটাচমেন্টটা বাচ্চাদের ক্ষেত্রে বাড়ান প্লিজ, এটা রিকোয়েস্ট। আর আরেকটা জিনিস বলি, আপনাদের তোমাদের এই শিক্ষা ব্যবস্থা যে হচ্ছে, এখানে কিছু ছেলে তো ভালো পজিশনও পেয়েছে, তো গর্ব হয় তো তাদের নিয়ে, সেরকম কেউ আছে? এখনো তো আমরা 2 বছর এটা রানিং হচ্ছে, তো ভালো ভালো ছেলেরা সত্যিকারের তাই, যারা ভালো রেজাল্ট করছে, তারা যদি একটু দেখি পিছিয়ে বসে কেন হচ্ছে, তাদের গার্জেনরা আমরা ডেকে পাঠাই যে কি ব্যাপার বলুন তো, যে একটা ফার্স্ট সেকেন্ড থার্ড যে হচ্ছে, সে আজকে কেন পড়তে চাইছে না, কেন কান্নাকাটি করছে, কি অ্যাকচুয়ালি আমরা তো ফ্যামিলির মধ্যে ঢুকতে পারছি না, যে ফ্যামিলি অ্যাটাচমেন্টের মধ্যে কি চলছে, কি তাদের ফ্যামিলি ব্যাপারটা হচ্ছে, আমরা বলি সেই জায়গাটা রাখুন, সেই যাতে কন্টিনিউ স্ট্যান্ডটা করতে পারে। আমার কাছে একটা কদিন আগেই একটা ঘটনা এসেছিল, আমি বলি, সেটা হচ্ছে আমার
মানে কি বলবো, আমি মাঝে মাঝে মধ্যে বেরোই যখন আমার কাজের ক্ষেত্রে, তো আমাদের একজন দাদা আছে যার গাড়ি আমি নিয়ে থাকি। আচ্ছা। তার কি হয়, তার বাচ্চা পড়াশোনা করে, তো তার টিচাররা বলেছে তাকে কাউন্সিলিং করাতে। কিসের জন্য কাউন্সিলিং করাতে? না, তার মধ্যে থেকে সেই বাচ্চা ভাবটা যায়নি, এখনো সে গাড়ি নিয়ে খেলে, খেলামবাটি নিয়ে খেলে, কিন্তু পরে ক্লাস 6-এ। এবার আমি তো মেডিকেল টার্ম অনুযায়ী জানি 15 বছরের নিচে কাউন্সিলিং করা যায় না, তার 11 বছর। কেন এইভাবে? এবার তাকে কিছু টিচার প্রেসারাইজ করছে তুমি কাউন্সিলিং করো, এটাও কিন্তু কি করা উচিত নয়। না, একদমই তাই। আমার কাছে এরকমও আছে, এখন সে 12-এ পড়ছে, তার সেই বাচ্চা ভাবটা না এখনো তার বাবা কাউন্সিলিং করাচ্ছে। সে নাকি খিটখিটে হয়ে যায়, মুখে কথা বলে দিচ্ছে, এইভাবে হচ্ছে। অ্যাকচুয়ালি কি হয়, আমরা তো তখনকার ফ্যামিলিতে, আমি শুনেছি সেই ছেলেটার বাবা মা তাকে নিয়ে কখনো বেড়াতেও দিল না। প্রবলেম কি, আমি একটা বলি ভাই, একটা জিনিস, আমাদের সময় কি ছিল, আমরা 2 ভাই 3 ভাই 4 ভাই 2 বোন 4 বোন এরকম করে ছিলাম। তো আমাদের মধ্যে একটা খুব ভালো একটা গ্রুপিং ছিল। এখন তো সবার একটা বা দুটো, ম্যাক্সিমাম একটা, মানে না 80% একটা, আর তারপর গেলে দুটো, এই হচ্ছে গল্পটা। তো জায়গাটা হচ্ছে এই জায়গাটাতে সে তারা তো কাউকে পাচ্ছে না, তার ভাই বোন কাউকে পাচ্ছে না, ফ্রেন্ড সার্কেল পাচ্ছে না, নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে গেছে, তার দাদু দিদা পাচ্ছে না, ঠাকুর পাচ্ছে, কোথায় যাবে? তার মেন্টালি গ্রোথ হতে পারছে না। বাবা বেরিয়ে যাচ্ছে কাজে, মা ফেসবুকে ব্যস্ত, যেটা আমি এই সময় বললাম, ইউটিউবে ব্যস্ত, সে কাকে পাবে? তো আজকে এই জায়গায় কিন্তু অ্যাটাচমেন্টটা কমে কমে ধরে চলে আসছে। তো আমরা আজকে এসেছিলাম নবনালন্দা স্কুলের প্রিন্সিপাল দাদার কাছে। তো দাদার সাথে আমার আজকের পরিচয় নয়, পরিচয় অনেক দিনেরই পরিচয় আছে। একটা টাইম আপনাদের বলি যে দাদা পড়তো আমাদের থেকে একটু উঁচুতে, আমি আর দাদার ভাই একসাথে পড়তাম, দুজনে মারপিট করতাম। এই দাদাই দু হাতে দুজনকে ধরে নিয়ে চলে আসতো, চ বাড়ি চ বলে, এরকম ভাবে টানতে টানতে নিয়ে যেত। আজকে দাদা এখন প্রিন্সিপাল। তো আজকে এসেছিলাম, আমি দাদার সাথে কথা বললাম, দাদার জার্নি জানলাম, সমস্ত কিছুই জানলাম। আরো আরেকবার আমি শেষ করার আগে দুটো জিনিস বলবো। এক তো হচ্ছে ভাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, একদম অবশ্যই ভাইয়ের চ্যানেলটা শেয়ার লাইক সাবস্ক্রাইব তো করে দিন। আর লাস্ট অ্যান্ড নট দ্য লিস্ট, সেটা হচ্ছে আমি যে প্রথমে শুরু করেছিলাম, জলটা কিন্তু রাখুন। ওটা কিন্তু আমাদের ছোট্ট ছোট্ট যারা কথা বলতে পারে না সেইরকম জীব, অবলা জীবকে একটু উন্নতি করবে, তাদের শরীর ঠিক থাকবে, এইগুলো একটু দেখুন। ঠিক আছে, নমস্কার, ভালো থাকবেন।